আচ্ছা, আসসালামু আলাইকুম। তাহলে আজকে আমাদের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। দেখো এখানে সবাই বই তো বের করছো। দেখো এখানে একটা জ্ঞানমূলক কোশ্চেন যে প্রাণীর বিভিন্নতা বা প্রাণী বৈচিত্র্য কাকে বলে। বোর্ড পরীক্ষায় এটা আসছিল এইভাবে, জীব বৈচিত্র্য কাকে বলে। তো যদি বলে প্রাণী বৈচিত্র্য কাকে বলে আর জীব বৈচিত্র্য কাকে বলে, প্রায় এক, শুধু প্রাণীর জায়গায় জীব লিখতে হবে। হ্যাঁ, এটা রাজশাহী বোর্ড 22 সালে আসছিল। এটা রাজশাহী বোর্ড 22 সালে আসছিল। একটু লিখে রাখো, তাহলে একটু সুবিধা, তোমরা বুঝতে পারলা যে এইগুলা বোর্ড পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তাহলে গুরুত্বটা বাড়বে আর কি। একটু লিখে ভালো, রাজশাহী বোর্ড 22 সালে আসছিল। তো দেখো এটা খুবই সহজ, আমি একটু পড়ে শোনাই। যে পৃথিবীর সমস্ত জলচর, স্থলচর, খেচর, খেচর মানে তো জানো, যারা পানিতেও থাকতে পারে, সব জায়গায় আর কি, তাই না, উঠতেও পারে, নিচেও হাঁটতে পারে, এরকম প্রাণীর মধ্যে যে জিনগত, প্রজাতিগত ও বাস্তব সংস্থানগত ভিন্নতা দেখা যায়। এক এক পরিবেশে প্রাণীগুলো দেখতে এক এক রকম হয়, তাই না। এটা হলো বাস্তব সংস্থানগত। পরিবেশগত কারণে সাইবেরিয়া অঞ্চলের প্রাণীগুলো দেখতে একরকম হবে, আমাদের দেশে আরেক রকম হবে, তাই না। তো এইটাই হলো বাস্তব সংস্থানগত ভিন্নতা, সেটি হলো প্রাণীর বিভিন্নতা বা প্রাণী বৈচিত্র্য। কিন্তু বোর্ড পরীক্ষায় একটু টেকনিক্যালি কোশ্চেনটা এইভাবে দিয়েছিল, জীব বৈচিত্র্য কাকে বলে। তাহলে আমরা কি বলবো, তখন কিন্তু প্রাণীর কথা বলবো না, তখন বলবো হ্যাঁ এবং জীব, হ্যাঁ প্রাণীর মধ্যে না বলে বলো জীবের মধ্যে, প্রাণীর মধ্যে না বলে জীবের মধ্যে বলবো। জীব বলতে উদ্ভিদ প্রাণী সবটাই হয়, তাই না। যে মরুভূমি দেশগুলোতে পাতাগুলা কিন্তু ছোট হয় এবং কাঁটায় পরিণত হয়েছে, তাই না। তাহলে ওখানে একটু ভিন্নতা, এই আর কি। তো সেটাই হলো আমরা বলবো তখন জীবের কথাটা বলবো। তাহলে আশা করি এইভাবে আসছে। এখন অনেকেই কিন্তু এরকম বোর্ড পরীক্ষায় এরকম কোশ্চেন দেখে চিন্তা করবে, আমি এটা তো পড়িনি, কিন্তু এটা কিন্তু সোজা, তাই না। আচ্ছা, এরপরে দেখো, এরপরে এখানকার কিছু নাই। এরপরে দেখো পরের পৃষ্ঠায় যাও, পরের পৃষ্ঠায় আবার কিছু জ্ঞানমূলক কোশ্চেন। যেমন দেখো, জিনগত বৈচিত্র্য কাকে বলে। জিনগত বৈচিত্র্য কাকে বলে, তো এটা হলো আলিমের বইয়ের সংজ্ঞাটা একটু আমার কাছে সহজ মনে হয়েছে। আলিমের বই এরকম আছে, জিনগত ভিন্নতার কারণে যখন একই প্রজাতির সদস্যদের মধ্যে বৈচিত্র্য দেখা যায় তখন তাকে জিনগত বৈচিত্র্য বলে। জিনগত বৈচিত্র্য হলো যে জিনগত ভিন্নতার কারণে একই প্রজাতির মধ্যে ভিন্নতা। জিনগত বৈশিষ্ট্যের কারণে একই প্রজাতির মধ্যে ভিন্নতা। যেমন সবাই আমরা মানুষ, কিন্তু সবাই কি দেখতে একরকম, একরকম না। এই যে ভিন্নতা বা বৈচিত্র্যতা, এটাই হলো জিনগত বৈচিত্র্য। ঠিক আছে, এখানের থেকে লিখলেও হবে। আরেকবার বলি, লিখে নাও, জিনগত ভিন্নতার কারণে, লিখে নাও, জিনগত ভিন্নতার কারণে। উপরে জায়গা আছে, সহজ ভাষায় ইয়ে করার, মুখস্থ করাটাই ভালো। উপরে উপরে জায়গা আছে। জিনগত ভিন্নতার কারণে যখন, জিনগত ভিন্নতার কারণে যখন, লিখছো, জিনগত ভিন্নতার কারণে যখন একই প্রজাতির সদস্যদের মধ্যে বৈচিত্র্য হয়। জিনগত ভিন্নতার কারণে যখন একই প্রজাতির সদস্যদের মধ্যে বৈচিত্র্য হয়, বৈচিত্র্য বা ভিন্নতা হয়, এটাও লিখতে পারো। যখন একই প্রজাতির সদস্যদের মধ্যে বৈচিত্র্য হয় তখন তাকে জিনগত বৈচিত্র্য বলে, অথবা এর আরেকটা নাম আছে অন্তঃপ্রজাতিক বৈচিত্র্য। এটা রাজশাহী বোর্ড 21 সালে আসছিল। একই জিনিস কিন্তু আসছিল অন্তঃপ্রজাতিক বৈচিত্র্য। তাহলে তো অনেকে ভাববে যে এটা তো আমার কমন করিনি, হ্যাঁ, কিন্তু একই জিনিস। তাহলে যেটাই হলো জিনগত বৈচিত্র্য, তারই অপর নাম অন্তঃপ্রজাতিক বৈচিত্র্য। তারই অপর নাম কি, অন্তঃপ্রজাতিক বৈচিত্র্য। অনেক সময় কিন্তু বোর্ড পরীক্ষায় ক খ গুলা মিস চলে যায়, এই জন্য ক খ গুলা কিন্তু ভালো করে পড়ে রাখতে হবে। ক খ মিস গেলে তোমার নাম্বার তো চলে যাচ্ছে, তাই না। সবার লেখা হয়েছে, কারো লেখা কি বাকি থাকলো, মানে বুঝতে সমস্যা হয়নি তো, বুঝতে পেরেছো ব্যাপারটা। তাহলে যেমন গরুদের মধ্যেও পার্থক্য আছে, তাই না। যে অস্ট্রেলিয়ান গরু একরকম দেখতে হয়, দেশি গরু একরকম, ছাগলের মধ্যে পার্থক্য আছে, মুরগির মধ্যে পার্থক্য আছে, একই প্রজাতির মধ্যে ভিন্নতা, তাই না। এটাই হলো যে জিনগত বৈচিত্র্য বা অন্তঃপ্রজাতিক বৈচিত্র্য। এটা রাজশাহী বোর্ড 21 সালে আসছিল, রাজশাহী বোর্ড 21 সালে আসছিল। আচ্ছা, এরপরে দেখো আরেকটা সংজ্ঞা, যেটা অন্য লেখকের বই আছে, সম্ভবত আজিবুরের বই দেখছিলাম, কিন্তু এটা বোর্ড পরীক্ষায় যশোর বোর্ডে আসছিল 19 সালে। প্রজাতি কাকে বলে, শুধু প্রজাতি কাকে বলে।
প্রজাতি কাকে বলে, এটা একটু হেডিং দাও, বইয়ের মধ্যে লিখে দাও, মানে এই জ্ঞানমূলক কোশ্চেনগুলো মিস করা যাবে না। হ্যাঁ, এটা হলো সবসময় ভালোভাবে চর্চা করো। হ্যাঁ, তাহলে প্রজাতির সংখ্যাটা এইভাবে দেওয়া আছে, লেখো। তুমি এই যে নিচে লিখতে পারবে, ছোট করে লেখো, বইয়ের মধ্যে লিখে নাও। প্রজাতিরটা কি দেওয়া আছে? 14 পৃষ্ঠা আছে। আচ্ছা, থাকে তাহলে আর লিখতে হবে না। দেখি সংখ্যাটা কেমন, সহজ না কঠিন? সহজ না কঠিন লিখি। হ্যাঁ, প্রাকৃতিক পরিবেশের কোনো জীবগোষ্ঠী যদি নিজেদের মধ্যে, হ্যাঁ এটা দেওয়া আছে, এটাও সোজাই আছে। তাহলে একটু পড়ে শোনাই, দেখো না বোঝার কিছু আছে কিনা। প্রাকৃতিক পরিবেশে কোনো জীবগোষ্ঠী যদি নিজেদের মধ্যে যৌন মিলন ঘটিয়ে জননক্ষম সন্তান উৎপাদনে সক্ষম হয়, কিন্তু অন্য কোনো গোষ্ঠীর সাথে প্রজননগতভাবে বিচ্ছিন্ন বা আলাদা থাকে, তখন ওই ধরনের জীবগোষ্ঠীকে প্রজাতি বলে। এটা সহজই আছে। অর্থাৎ একই প্রজাতির যারা হয় তাদের মধ্যে তো যৌন মিলন সম্ভব, তাই না? অন্য প্রজাতির সাথে তো যৌন মিলন হবে না। যেমন একটা কুকুর ছাগলের সাথে তো যৌন মিলন করবে না, তাই না? ঠিক না? আবার হচ্ছে মুরগি হচ্ছে কবুতরের সাথে, তাই না? একই প্রজাতির মধ্যে হতে হবে, ঠিক না? পাখি যদিও, মুরগিও পাখি, এও পাখি, তারপরেও এটা নিয়ম, তাই না? তো এই যে একই প্রজাতির মধ্যে যৌন মিলনের সক্ষম, কিন্তু অন্যদের সাথে না, এটা আর কি। হ্যাঁ, যেমন মানুষও তাই, মানুষের বিয়ে কি কখনো পশু পাখির সাথে হয়? হয় না। যদি হয় সেটা ব্যতিক্রম, অনেক সময় হয়, হ্যাঁ, অনেক এরকম বলা হয় যে সেটা ব্যতিক্রম, কিন্তু সাধারণ যেটা নিয়ম, তাই না? কখনোই কিন্তু অন্য প্রজাতির সাথে বিয়ে হবে না, এটা হলো নিয়ম। তাহলে এটা হলো যশোর বোর্ড 19 সালে আসছে, এটা পড়বে। আচ্ছা, আবার আগের পৃষ্ঠায় চলে আসি, 3 পৃষ্ঠায় প্রজাতিগত বৈচিত্র্য। প্রজাতিগত সমসপ্ত ক্রোমোসোম বলতে বোঝায়, সমসপ্ত ক্রোমোসোম বলতে বোঝায়, দেখো কি সমসপ্ত ক্রোমোসোম বলতে বোঝায় এরকম, ইংরেজিতে বলা হয় হোমোলোগাস ক্রোমোসোম। হ্যাঁ, ইংরেজিতে বলা হয় হোমোলোগাস ক্রোমোসোম। যখন দুইটা ক্রোমোসোম আকার আকৃতিতে সেম হয়, আকার আকৃতিতে সেম হবে, এবং এদের জিনগুলাও মোটামুটি সেম, 100% সেম না, মোটামুটি সেম হবে, তখন তাকে বলা হবে সমসপ্ত ক্রোমোসোম বা হোমোলোগাস ক্রোমোসোম। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার দেখো প্রজাতিগত বৈচিত্র্য। দেখো এটা প্রজাতিগত বৈচিত্র্য এখানেও আছে, তবে আমার মনে হয় এটা একটু সহজ। আলিমের বইয়ে যে সংখ্যাটা, সেটা হলো প্রকৃতিতে ভিন্ন প্রজাতির প্রাণীর মধ্যে বিদ্যমান বৈচিত্র্য। প্রকৃতিতে ভিন্ন প্রজাতির প্রাণীর মধ্যে বৈচিত্র্য, বিদ্যমান বৈচিত্র্য কি? লেখো, আমি সঙ্গে ধীরে ধীরে বলি। প্রকৃতিতে কারেন্টই চলে গেল। প্রকৃতিতে ভিন্ন প্রজাতির প্রাণীর মধ্যে বা জীবের মধ্যে, প্রকৃতিতে ভিন্ন প্রজাতির প্রাণী বা জীবের মধ্যে বিদ্যমান বৈচিত্র্যকে প্রজাতিগত বৈচিত্র্য বলে। প্রকৃতিতে ভিন্ন প্রজাতির প্রাণীর অবলিক দিয়ে জীবের মধ্যে বিদ্যমান বৈচিত্র্যকে প্রজাতিগত বৈচিত্র্য বা আন্তঃপ্রজাতিক বৈচিত্র্য বলে। দুটোই মনে রাখতে হবে, আন্তঃপ্রজাতিক বৈচিত্র্যও দিতে পারে পরীক্ষায়। হ্যাঁ, একই জিনিস যেহেতু, আন্তঃপ্রজাতিক বৈচিত্র্য। দেখছো, এটা আসছিল বরিশাল বোর্ড 21 সালে, এটা আসছিল বরিশাল বোর্ড 21 সালে। হয়েছে রাখা? আচ্ছা, এখন দেখো এগুলো অবশ্য পরীক্ষায় আসে না। প্রজাতি সমৃদ্ধ কোনো একটা বাস্তুতন্ত্রে যখন বিভিন্ন প্রজাতির ব্যাপক সংখ্যায়, কোনো একটা বাস্তুতন্ত্রে কোনো একটা নির্দিষ্ট প্রজাতির অনেক বেশি থাকা, এটাই হলো প্রজাতির সমৃদ্ধি। এগুলো দরকার নাই। তারপরে প্রজাতির সমতা, নির্দিষ্ট প্রজাতির প্রত্যেক সদস্যের আপেক্ষিক প্রাচুর্যকে, মানে সব সদস্যই মোটামুটি একটা সাপেক্ষে আরেকটা মোটামুটি ভালো অবস্থানে আছে, এরকম হলে প্রজাতির সমতা, সমান সমান ভাবে আছে। এগুলো অবশ্য মুখস্থ করা লাগবে না। তারপরে প্রজাতির বৈচিত্র্য, গুরুত্ব টুরুত্ব এগুলো লাগবে না। সরাসরি চলে আসে এবার পরের পৃষ্ঠায় বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। এটাও জ্ঞানমূলক কোশ্চেনের জন্য পড়তে হবে। বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলতে কি বলা হচ্ছে? একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে অবস্থিত বিভিন্ন বাস্তুতন্ত্রের মধ্যে বৈচিত্র্যকে
তার মানে হলো ওই যে বললাম যে বাস্তুসংস্থানের ব্যাপারটাই হলো এরকম যে এক এক পরিবেশে একই প্রজাতি এক এক পরিবেশে দেখতে ভিন্ন রকমের হয়ে থাকে, তাই না? যেমন শ্বেত ভাল্লুক, গায়ে অসংখ্য লোম টোম পশম থাকে, কারণ কি ও যে বাস্তুসংস্থানে থাকে সেটা প্রচন্ড শীত, তাই না? সাইবেরিয়া অঞ্চলে পাওয়া যায়, তাহলে ওদের ওরকম ভাবে ওদের শরীরটা ওরকম ভাবে হয়েছে, তাই কিনা? ঠিক না? আবার হচ্ছে শীত প্রধান দেশের মানুষরা একটু সাদা হয়, মানে ফর্সা বেশি হয়, আর গ্রীষ্ম প্রধান দেশে কালো হয়। এর কারণ কি? প্রোটেকশন দেওয়ার জন্য। কারণ গরম প্রধান দেশে ওই যে মেলানিন নামে একটা আমাদের যেটা হয় যে সূর্য রশ্মি যখন আমাদের শরীরে ত্বকে পড়ে তখন হচ্ছে যে ওই সূর্য রশ্মির ক্ষতিকর উপাদানগুলা আমাদের কোষের ডিএনএ কে যেন নষ্ট করতে না পারে, ডিএনএ যে সিকোয়েন্স ওটা যেন নষ্ট করতে না পারে। তো আমাদের কোষের মধ্যে যে ক্রোমোসোম, তার মধ্যে যে জিন আছে, ডিএনএর মধ্যে জিন আছে, ওই জিনগুলা কি করে মেলানিন নামে এক ধরনের কালো রঞ্জক পদার্থ ক্ষরণ করে। ওই কালো রঞ্জক পদার্থ সূর্য রশ্মিটাকে ভিতরে ঢুকতে দেয় না, মানে জিনকে নষ্ট হতে দেয় না, বুঝছো? এই জন্য দেখা যায় যেমন নিগ্রোরা, ওরা কি শীত প্রধান দেশের, আসলে কিন্তু ওরা গরম প্রধান দেশে। আমাদেরও একটু গরম টরম বেশি, আমরা ওরকম সাদা ধবধবা, শীত প্রধান দেশে দেখবা সাদা ধবধবা, ওদের সমস্যা না, আমাদের দরকার। আমাদের যেহেতু বেশিরভাগ সময় গরম, তার আমাদের কিন্তু একটু কালচে ভাবে, এবং রোদে যত যাবা তত কালো হবে। কেন? রোদে যত যাবা তত মেলানিন আর কি ক্ষরণ হবে, কারণ তোমাকে প্রোটেকশন দেওয়ার জন্য। ওই জন্য দেখবা যে তোমার তুলনামূলকভাবে তোমার মুখ এবং হাত, এটা হলো যতটা ফর্সা তার থেকে বেশি ফর্সা হয় শরীরের ভিতরটা, যেটা আমরা জামা পরে থাকি সবসময়, যার জন্য ওখানে তো রোদ অত লাগে না। হ্যাঁ, এটা হলো ব্যাপার, বুঝতে পারছো? তাহলে পরিবেশগত কারণেই, মানে বাস্তু সংস্থানগত কারণে, ভৌগোলিক অঞ্চল অনুযায়ী একই প্রজাতি এক ভৌগোলিক অঞ্চলে একরকম দেখতে, আরেক ভৌগোলিক অঞ্চলে আরেক রকম দেখতে। বুঝে গেল কি? এই যে ভিন্নতা আর কি, এটাই আর কি ভৌগোলিক কারণে। দেখো না যে তোমার চীনের মানুষের নাক বোচা হয়, তাই না? তো মানে আমাদের দেশে বা ইউরোপ আমেরিকা মোটামুটি আছে একটা, তাই না? আবার একই উপমহাদেশে যেমন ভারত, পাকিস্তান, বাংলাদেশ মোটামুটি কিন্তু সেম ধরনেরই হয়, কারণ মোটামুটি একই আবহাওয়াগত কারণে সেম হয় আর কি। আবার দেখবা যে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের মানুষ, চট্টগ্রাম ওইদিকে একটু ওরা আবার দেখতে একটু বিদেশিদের মতো লাগে, মানে ওদের হচ্ছে যে মায়ানমারের বাতাস লাগছে, হ্যাঁ মায়ানমারের বাতাস লাগছে, অন্য দেশের বাতাস লাগছে, হ্যাঁ তারপর কাছে একটু চীনও আছে, মোটামুটি ওখানকার বাতাস লাগতে পারে। ওই কারণে ওদের কিন্তু দেখবা যে চেহারাও কিন্তু ভিন্নতা আছে, হ্যাঁ, এবং ভাষা তো ভিন্ন আছেই, মানে ওই সব অঞ্চলে ভাষাও কিন্তু ভিন্ন, ভাষা ভিন্ন, এবং এইসব ভিন্নতা থাকলে দেখা যায় যে তখন দেখা যায় স্বাধীনতার ব্যাপারটা চলে আসে। মানে যেমন ওরা স্বাধীনতা চাই, কিন্তু হ্যাঁ ওরা এমনি, আমাদের দেশ ছোট দেশ, তাই না? আবার যদি মনে করো আবার আলাদা হয়ে যায়, তাহলে তো আরো দেশ ছোট হয়ে যাবে না? তো এরকম হয়, তাহলে পরিবেশগত কারণে এরকম কাহিনীটা ঘটে। হ্যাঁ, তাহলে এটাই হলো বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। আচ্ছা, এটা আসেনি কিন্তু এটা মুখস্থ করতে হবে, এটা আসার মতোই কোশ্চেন। এবার আমরা চলে আসি বৈচিত্র্যের গুরুত্ব এগুলো সিলেবাসে নাই, সরাসরি আমরা চলে আসি যে আনুবীক্ষণিক প্রাণী তো জানো, এটাও আসে না পরীক্ষায়, যে যেগুলো মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়, এমনি দেখা যায় না, তাই না? বৃহত্তম প্রাণী যেগুলো মাইক্রোস্কোপ ছাড়া দেখা যায়। আমরা হচ্ছে অবশ্যই বৃহত্তম প্রাণী, আমাদেরকে তো মাইক্রোস্কোপ ছাড়াই দেখা যায়, তাই না? এই আর কি, ঠিক না? যদি আমাদেরকেও দেখতে মাইক্রোস্কোপ লাগতো তাহলে আমরা আনুবীক্ষণিক প্রাণী হতাম, তাই না? তোমরা ধরো বসে আছো টেবিলে, কিন্তু আমি তোমাদেরকে দেখার জন্য আমার চোখে মনে করো মাইক্রোস্কোপ ফিট করে দেখতে, তাই কিনা? আচ্ছা, এবার দেখো সংগঠন ক্রমমাত্রা, এগুলো এমসিকিউ। যে কোষীয় মাত্রার গঠন, যে প্রাণীগুলা শুধু কোষ দিয়ে গঠিত, টিস্যু গঠন করে, হ্যাঁ কোনগুলা, কোন বৈজ্ঞানিক, কোনগুলা আনুবীক্ষণিক প্রাণী আর বৃহত্তম প্রাণী, এগুলো আসে না পরীক্ষায়, এই জন্য বললাম না। আর আনুবীক্ষণিক প্রাণী এখানে যে একটা আছে, একটা তো হবে না, অনেক আছে, এই জন্য এটা দেয় না। বৃহত্তম প্রাণী তো একটা না, গিনিপিগ শুধু না, এমসিকিউ থাকে না। সংগঠন না, এগুলো মুখস্থ করতে হবে না। আর এগুলো মুখস্থ করলে লাখ মুখস্থ করতে হবে, কারণ লাখ আছে মাইক্রোস্কোপিক জীব, যত ব্যাকটেরিয়া আছে সবাই মাইক্রোস্কোপিক জীব। হ্যাঁ, তারপরে হচ্ছে যে এককোষী ছত্রাক আছে, এককোষী শৈবাল আছে, এরা সবাই মাইক্রোস্কোপিক। আর বৃহত্তম প্রাণী এরাও লাখ আছে, তো এই জন্য এটা দেওয়া হয় না। সংগঠন ক্রম মাত্রা দেখো, যে সংগঠন ক্রম মাত্রার উদাহরণ কি?
যে কোষীয় মাত্রা গঠন, যারা শুধু কোষ দিয়ে গঠিত, যাদের হচ্ছে টিস্যু গঠন করেনি, খালি কোষ দিয়েই তার দেহটা গঠিত, তারা হলো কোষীয় মাত্রা। যেমন পরিফেরা, পোরাস মানে ছিদ্র, ফেরা মানে বহনকারী, মানে যে প্রাণীগুলা গায়ে অসংখ্য ছিদ্র বহন করে তাকে বলা হয় পরিফেরা। পোরাস মানে ছিদ্র, ফেরা মানে বহনকারী। ওই যে বলে না ফেরি, ফেরি বলি না, ফেরির কাজ কি বহন করে, হ্যাঁ, এই জন্য এরকম নাম হয়েছে। এদের গায়ে অসংখ্য ছিদ্র থাকে। তবে এই জীবটা কি, এই প্রাণীটা কি, যে শুধু কোষ দিয়েই গঠিত, টিস্যুও নাই, অঙ্গও নাই, তন্ত্রও নাই। এর পরেরটা, এটা উদাহরণ মনে রাখতে হবে, কোষীয় মাত্রা গঠন। পোরাস মানে ছিদ্র, ফেরা মানে বহনকারী। পোরাস মানে ছিদ্র, ফেরা মানে বহনকারী। ছিদ্র বহন করে যারা, গায়ে অসংখ্য ছিদ্র থাকে। কোষ টিস্যু মাত্রা, এবার দেখো টিস্যু, কোষগুলো টিস্যুতে রূপান্তরিত হয়েছে, আস্তে আস্তে বড়র দিকে যাচ্ছে। তাহলে কোষ টিস্যু মাত্রা হলো নিডারিয়া। নাইট মানে কাটা, এরিয়া মানে বহনকারী। এদের গায়ে অসংখ্য ছোট ছোট কাটা থাকে, এদেরকে বলা হয় নিডারিয়া। নাইট মানে কাটা, ল্যাটিন শব্দ এটা। নাইট মানে কাটা, এরিয়া মানে বহনকারী, কাটা বহনকারী, নিডারিয়া। এরপরে দেখো টিস্যু অঙ্গমাত্রার গঠন। টিস্যু অঙ্গমাত্রার গঠন কারা, অর্থাৎ যারা টিস্যুগুলো অঙ্গ তৈরি করেছে, আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে। প্রথমে শুধু কোষ দিয়েই গঠিত ছিল, পরে কোষগুলা কিছু টিস্যু গঠন করলো, তাই না? টিস্যু মানে কি, অনেকগুলো কোষ একসাথে একীভূত হয়ে কোনো কাজ করে, তাই না? একই রকমের কাজ করে, তাকে তো টিস্যু বলে। তারপরে টিস্যু মাত্রা আসলো, তারপরে টিস্যুগুলো আবার অঙ্গ তৈরি করতে শুরু করলো। যেমন ধরো অনেকগুলো টিস্যুতে আমাদের কিডনি হয়, আমাদের হচ্ছে লিভার হয়, আমাদের হার্ট হয়, তাই না? এরা অঙ্গ। তাহলে এখন বলছে যে টিস্যু অঙ্গ মাত্রা, টিস্যুগুলো যখন অঙ্গ তৈরি করছে, তাহলে এটা হলো প্লাটিহেলমিনথিস পর্বভুক্ত প্রাণীদের প্রথম আবির্ভূত হয়েছে, এটা মনে রাখতে হবে। প্লাটিহেলমিনথিসদের প্রথম টিস্যু অঙ্গ তৈরি হতে দেখা গেছে। এই ক্ষেত্রে চক্ষুবিন্দু, চক্ষুবিন্দু বলতে পিউপিল বোঝায়। আমাদের যে চোখের মণি আছে না, চোখের মণিতে একটা জায়গা থাকে, যে জায়গাটা কিন্তু ছিদ্র, ছোট্ট একটা ছিদ্রের মতো। এটা ধরো মণি, এই যে এখানে ছিদ্র আছে, এটাকে বলা হয় চক্ষুবিন্দু। এটাকে বলা হয় চক্ষুবিন্দু। মণির ভিতরে তাকালে দেখতে পাবা, হ্যাঁ, আয়নাতে তাকালে দেখতে পাবা, হ্যাঁ, মণির মধ্যে একটা ছোট্ট, অতিরিক্ত ছোট্ট একটা ঘন অঞ্চল দেখা যায় না, ওটা আসলে একটা ছিদ্র, হ্যাঁ। ওই ছিদ্রকে চক্ষুবিন্দু বলে, ইংরেজিতে বলা হয় পিউপিল। পিউপিল মানে হচ্ছে যে পুতুল। পিউপিল মানে কি, পুতুল। কারণ কি, ওই মনির ওই ছোট্ট জায়গার মধ্যে তুমি যদি তাকাও কারো চোখের দিকে, দেখবা যে ওখানে তোমার ছবি দেখা যাবে। তাহলে তোমার ছবি দেখা যাচ্ছে মানে ওটা পুতুলের মতো ছোট, তাই এটার নাম দিয়েছে পিউপিল, মানে পুতুল। তারপর হলো প্রোবোসিস মানে জিহ্বা। প্রোবোসিস মানে জিহ্বা। জননাঙ্গ তো জানোই, বংশ বিস্তারকারী অঙ্গ। জননাঙ্গের বাংলা অর্থ কি, বংশ বিস্তারকারী অঙ্গ। আচ্ছা, কারেন্টের কথা আমরা ভুলে যাই, হ্যাঁ, এখন পড়ার কথাই আসি, মানে পড়ার দিকে মনোযোগ দিই। কারেন্টের কথা ভাবলে আবার মনোযোগ থাকবে না, তাই কিনা? আচ্ছা, এবার দেখো যে অঙ্গতন্ত্র, যখন অঙ্গগুলা তন্ত্র তৈরি করে, যেমন ধরো পরিপাক তন্ত্র বলি না, তাহলে পরিপাক তন্ত্র, এখানে অনেকগুলো অঙ্গ যখন একসাথে কাজ করে তখন তন্ত্র হয়ে যায়, হ্যাঁ। যেমন ধরো খাদ্যনালী, পাকস্থলী, এগুলো অঙ্গ। খাদ্যনালী একটা অঙ্গ, পাকস্থলী একটা অঙ্গ, তাই না? ক্ষুদ্রান্ত একটা অঙ্গ, বৃহদান্ত একটা অঙ্গ। তাহলে অনেকগুলো অঙ্গ যখন একসাথে কাজ করে তখন তাকে বলা হয় তন্ত্র। যেমন শ্বসন তন্ত্র বলি না, শ্বসন তন্ত্র বলি। তাহলে এই যে বহিঃনাসারন্ধ্র, অন্তঃনাসারন্ধ্র, তারপরে ট্রাকিয়া, শ্বাসনালী, তাই না, বঙ্কাস, এগুলো হলো অঙ্গ। তাহলে অনেকগুলো অঙ্গ একসাথে যখন কাজ করে তখন তাকে তন্ত্র বলা হয়। তখন আমরা বলি শ্বসন তন্ত্র, তাই না, পরিপাক তন্ত্র, এরকম, ঠিক আছে? একইভাবে রেচন তন্ত্র বলা যাবে, সবই অনেকগুলো অঙ্গ দিয়ে গঠিত, তখন এটা তন্ত্র। তাহলে টিস্যু তন্ত্রমাত্রার গঠন, ও না, অঙ্গ তন্ত্রমাত্রার গঠন। এটা হলো প্রথম আবির্ভাব হয়েছিল যে নিমাটিয়ান বা নিমাটোডা আর কি, এটাকে নিমাটিয়ান বলা হয়, নিমাটোডা বা নিমাটিয়ান বলতে নিমা মানে সুতা, মানে এটা হলো একটা সুতা কৃমি, তারপর মুক্তজীবী প্রাণী, পরজীবী প্রাণী, এটার উদাহরণ প্রচুর হয়, এই জন্য এটাও পরীক্ষায় দেওয়া হয় না। মিথজীবী প্রাণী, এইটা কিন্তু আবার দেওয়া হয়, মিথজীবী প্রাণী। তো মিথজীবী প্রাণী আমরা তো জানি সিমবায়ন্ট, আমরা তো জানি সিম কথাটা আসছে সিম থেকে, সিম মানে একই সাথে, বায়োন্ট মানে আসলে কথাটা আছে বায়ো থেকে, বায়ো মানে জীবন, অর্থাৎ একই সাথে জীবন চালানো। এটাকে নাউন হিসেবে
সিম্বায়ন্ট বলা হচ্ছে, হ্যাঁ, অ্যাডজেক্টিভ হলে সিম্বায়োসিস হতো। তাহলে সিম্বায়ন্ট বা মিথজীবী প্রাণী কারা? এই যে যেমন ক্লোরোহাইডা আর ভিরিডিসিমা। ক্লোরোহাইডা মানে যখন হচ্ছে হাইডা নামক একটা প্রাণী, সেই প্রাণীর মধ্যে সবুজ শৈবাল ঢুকে গেছে। ক্লোরোস মানে সবুজ, ক্লোরোস মানে সবুজ। তাহলে হাইডার মধ্যে সবুজ শৈবাল ঢুকে গেছে, ঢুকে যে একসাথে জীবনযাপন করছে, তাহলে এটা মিথজীবী। মিথজীবী মানে মিতা আর কি, মানে যখন হচ্ছে উভয়ের দ্বারা উপকৃত হবে, কেউ কারো দ্বারা ক্ষতি হবে না, সেটাই হলো মিথজীবিতা। হ্যাঁ, মিথজীবিতা বলতে বোঝায় দুইটা জীব একসাথে বাস করবে, কেউ কারো অপকার করবে না, উভয়ের উপকার করবে, তখন এটাকে বলা হবে মিথজীবী প্রাণী। হ্যাঁ, যেমন আমাদের ত্বকে অনেক ব্যাকটেরিয়া আছে, এগুলো কিন্তু উপকারী ব্যাকটেরিয়া। এগুলা ব্যাকটেরিয়া আমাদের ত্বকে থেকে, ব্যাকটেরিয়া নিজের উপকার হচ্ছে, আমাদের পুষ্টি খাচ্ছে কিন্তু ত্বক থেকে। হ্যাঁ, আবার আমরাও উপকৃত হচ্ছি, ওই ব্যাকটেরিয়াগুলা ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলোকে ঠেকাই দিচ্ছে। এই জন্য বলা হয় সাবান ব্যবহার করা সর্বোচ্চ 2 দিন, সপ্তাহে সর্বোচ্চ 2 দিনের বেশি ঠিক না। যারা মাঠে ঘাটে কাজ করে তারা 2 দিন করবে, আর যারা আরাম বিরামে থাকবে তারা সপ্তাহে 1 দিন সাবান ব্যবহার করবে। বুঝতে পারছো? কারণ বেশি সাবান ব্যবহার করলে উপকারী ব্যাকটেরিয়াগুলা মারা যায়। উপকারী ব্যাকটেরিয়া মারা গেলে তোমার স্কিন ডিজিজ হবে। বুঝতে পেরেছো? তো এই জন্য হলো সাবান ব্যবহারের ক্ষেত্রেও সতর্কতা আছে। বুঝতে পারছো? বিনা প্রয়োজনে তোমার ধরো মুখে, তোমার চেহারা মনে করো যে কোনো সমস্যা নাই তোমার চেহারায়, হ্যাঁ, মানে ব্রণ নাই বা দাগ দুগ কিছু নাই, তুমি চিন্তা করলা যে আমার যেন দাগ দুগ না হয়, তাহলে আমি সবসময় মুখে কি করবো, প্রতিদিন পালিশ করবো। পালিশ করা মানে যে ইয়ে করে না, ওটা কি বলে, পালিশ করা বলে না কি বলে, ফেসিয়াল করে। আচ্ছা, হ্যাঁ, তো এখন তুমি এইটা যখন করবা, হ্যাঁ, এই যে পালিশ যখন করবা তখন যেটা হবে জুতা পালিশ, এই যে যখন তুমি পালিশ করবা তখন হবে কি, এই ত্বকেও তো ভালো ভালো ব্যাকটেরিয়া আছে, তুমি যখন প্রতিদিন করবা তখন উল্টা তোমার ডিজিজ হতে শুরু করবে। এই জন্য দেখা যায় তুলনামূলক ভাবে ছেলেদের, যদিও 2টা কারণ আছে, তার মধ্যে প্রধান কারণ তুলনামূলক ভাবে ছেলেদের চেহারাতে দাগ দুগ কম থাকে, মেয়েদের চেহারায় দাগ দুগ বেশি থাকে, কারণ মেয়েরা অনেক বেশি পালিশ করে। পালিশের খেলায়, হ্যাঁ, মানে পালিশ তো অনেক জোরে জোরে পালিশ করে না, ধরো এইভাবে লাগাই টাকায় দিয়ে এরকম করে না, পালিশ করে জোরে জোরে করে। মনে করো যে উপকারী যে ব্যাকটেরিয়া গুলো আছে ওগুলা মরে যায়, তখন দেখা যায় যে ক্ষতিকর ব্যাকটেরিয়া এসে আক্রমণ করে, ওর 12টা বাজায় দেয়। বুঝতে পারছো? এই জন্য হচ্ছে অসুখ হলে ওষুধ খাইতে হয়, যেমন অসুখ হয়নি তুমি ওষুধ খাবা, তাহলে তোমার ত্বকে কোনো কিছুই হয়নি, তাই না? তোমার ত্বকে কিছুই হয়নি, তাহলে তুমি কি জন্য ওষুধ দিবা? হ্যাঁ, প্রচন্ড শীতে তখন ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, ওই সময় তুমি দিতে পারো, সেটা সমস্যা না, কিন্তু ওই সময় যদি ফেটে যায় তখন দিতে পারো। কিন্তু নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা আছে আমাদের, তাকে আগে স্বনির্ভর হতে দাও, তাই না? তাকে স্বনির্ভর হতে দাও। তুমি নিজে যখন ওর উপরে মাতব্বরি করবা তখন ব্যাস ওরা মারা যাবে, তখন হলো তোমার আরো ডিজিজ, মানে ত্বকে বিভিন্ন সমস্যা দেখা দেবে। তখন ওই অ্যালোপ্যাথিক বাইটে খেলেও, ডাক্তার বাইটে খেলেও আর ঠিক হবে না। বুঝতে পারছো? ডাক্তার বাইটে খাওয়া মানে বুঝো তো, মানে অনেক ডাক্তার ওষুধ দেখায় কোনো কাজ হবে না। তাহলে 2টা জিনিস জানলা কিন্তু, হ্যাঁ, সাবান হচ্ছে সর্বোচ্চ সপ্তাহে 2 দিনের বেশি ব্যবহার করবে না, আর পালিশ করবে না মুখে যদি অসুখ না থাকে তাহলে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো যে তাহলে এটা মনে রাখতে হবে, সহজীবী এটা দরকার নাই, এটা আসে না। এই যে এটা কি, যখন 2টি ভিন্ন প্রজাতির প্রাণী একত্রে বসবাস করে, কেউ কারো উপকৃত করে না, ক্ষতিও করে না, সহজীবী, এটা লাগবে না যদিও। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো ক্লিভেজ, এটা খুবই গুরুত্বপূর্ণ, অনেক বেশি বুঝার আছে। ক্লিভেজের সরল বাংলা অর্থ কিন্তু ভাঁজ। ক্লিভেজের সরল বাংলা অর্থ, ক্লিভেজ এর সরল বাংলা অর্থ হলো ভাঁজ বা খাস। ভাঁজ বা খাস। বাংলা আরেকটা বাংলা আছে, সনভেদ বলা হয়। সনভেদ, সনভেদ মানে কি জানো? সমান ভাগে ভাগ, সমান ভাগে ভাগ। হ্যাঁ, সম্ভেদ, হ্যাঁ, বই দিয়ে আছে, সমান ভাগে ভাগ, সমান ভাগে ভাগ। সম্ভেদ মানে সমান ভাগে ভাগ, দেখা যাচ্ছে না। সম্ভেদ মানে সমান ভাগে ভাগ, সমান ভাগে ভাগ।
তো এখন সমান ভাগে ভাগ কেন? যে সাধারণত যখন ওই যে শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে যায় তখন তো জাইগোট হয়, তখন তো এটা বেশ বড় সড়ো কোষ। নিষিক্ত ডিম্বাণু একটা বড় সড়ো কোষ, এবং এই বড় সড়ো কোষ যদি এইভাবেই বিভাজিত হতে থাকে তাহলে কিন্তু জটিলতা তৈরি হবে। হ্যাঁ, মানে দুইটা কোষই বিশাল বড়, চারটা কোষ আরো বড়, তাহলে দেখা যাচ্ছে মানুষের পেটের মধ্যে দেখা যাচ্ছে একটা তিমির থেকেও বিশাল বড় মানুষ হয়ে যাবে। তো ওই কারণে প্রথমে তো অনেক বড়, কারণ অনেক বড় কেন, কারণ ওই নিষিক্ত ডিম্বাণুর মধ্যে অনেক পুষ্টি থাকে। হ্যাঁ, তো অনেক পুষ্টি রাখতে হয়, তো সেই জন্য প্রথম যে নিষিক্ত ডিম্বাণু সেটা অনেক বড়। তো এখন যে বিভাজন হবে সেটা কিন্তু এর ভিতরে ভিতরে হবে। তাহলে প্রথম বিভাজন মনে করো মাঝ বরাবর বিভাজন হলো, অর্ধেক হয়ে গেল। হ্যাঁ, তারপর মনে করো আবার বিভাজন আস্তে আস্তে ছোট হচ্ছে, তাই না? তাহলে প্রথম বিভাজনটা একবারে মাঝ বরাবর হয়, তো এই জন্য মাঝ বরাবর হলে সেটা মাঝ বরাবর একটা খাঁজ তৈরি হলো, এই জন্য এটাকে ক্লিভেজ বলা হচ্ছে। মাঝ বরাবর একটা খাঁজের মতো ভিতর দিকে ভাঁজ হয়ে গেল, এই জন্য এর নাম ক্লিভেজ বলা হচ্ছে। বাংলায় সম্ভেদ বলা হচ্ছে। সম্ভেদ মানে সমান ভাগে ভাগ, সমানভাবে ভাগ হচ্ছে। তো দেখো এখানে সংজ্ঞাটা ক্লিভেজ কাকে বলে, এটা জ্ঞানমূলক কোশ্চিন। বরিশাল বোর্ড 21 সালে আসছিল, বরিশাল বোর্ড 21 সালে আসছিল ক্লিভেজ কাকে বলে। যে প্রক্রিয়ায় যৌন ধারণকারী প্রাণীর এককোষী জাইগোট মাইটোসিস কোষ বিভক্তির মাধ্যমে বিভক্ত হয়ে বহুকোষী ভ্রূণ সৃষ্টি করে তাকে ক্লিভেজ বা সম্ভেদ বলে। বহুকোষী ভ্রূণ, একটাই তো কোষ, কিন্তু এক পর্যায়ে কি বহুকোষী ভ্রূণ তৈরি করে না? ভ্রূণটা তো অনেক কোষের, অনেক কোষ দিয়ে হয়। এটা হলো, হ্যাঁ বলো। ও, এটা বরিশাল বোর্ড 21, বরিশাল বোর্ড 21। কারেন্ট আসছে না, জানলা খুলে দিই না, তাও অবশ্য আগের মতো গরমটা চলে খুলে না দিলে সব ক্লিয়ার আছে। আচ্ছা, তাহলে হলো এখন দেখো এখানে ব্লাস্টোমিয়ার বলে একটা কথা আছে, মরুলা বলে একটা কথা আছে, তারপরে হোলোব্লাস্টিক, মেরোব্লাস্টিক, এই জিনিসগুলো বুঝতে হবে। হ্যাঁ, তো প্রথমে দেখো যে এই যে জাইগোট যখন বিভাজিত হলো, এখানে যেমন হয়েছিল জাইগোট বিভাজিত হয়ে দুইটা বিভাজন হচ্ছে, এখানে একটা ধরো এখানে একটা হয়েছে। ক্লিভেজে যে কোষগুলো হলো এই কোষগুলোর নাম হলো, প্রত্যেকটা কোষের নাম ব্লাস্টোমিয়ার। এরকম নাম কেন হলো? ব্লাস্টোমিয়ার। তাহলে ক্লিভেজে বিভাজিত হওয়ার পর যে কোষগুলা তৈরি হচ্ছে তাদের নাম ব্লাস্টোমিয়ার হলো কেন? মিয়ার মানে অংশ, ব্লাস্টো মানে অপরিণত, মানে অপরিণত কোষের অংশ। অপরিণত মানে কি? অপরিণত কোষের অংশ। মিয়ার মানে অংশ, অপরিণত কোষের অংশ, অপরিণত কোষের অংশ। ঠিক আছে, লিখছো? অপরিণত কোষের অংশ। আচ্ছা, তারপর আরেকটা শব্দ দেখো, ব্লাস্টোমিয়ার দিয়ে সৃষ্ট প্রথম বহুকোষী নিরেট ভ্রূণীয় দশার নাম মরুলা। এখন এটা বিভাজিত হতে হতে এক পর্যায়ে এর ভিতরেই এরকম অনেক কোষ তৈরি হয়ে যায়, ওর ভিতরেই অনেক কোষ তৈরি হয়ে যায়, এরকম বিশাল 100টা কোষ তৈরি হয় মানুষের ক্ষেত্রে। তখন এর নাম হয় মরুলা। নাম কেন মরুলা হলো? নাম মরুলা কেন হয়েছে? মরে গেছে সেজন্য না? মরে তো যায়নি। মরুলার বাংলা অর্থ আঙ্গুরের থোকা। আঙ্গুরের থোকা, আঙ্গুরের থোকার মতো অনেক আঙ্গুর একসাথে থোকা গুচ্ছ থাকে না, তাই এটাকে বলা হয় আঙ্গুরের থোকা। মরুলা মানে আঙ্গুরের থোকা। কিছুটা এর মতো বলা যায়, যেমন হলো, যদিও এর বাংলা আঙ্গুরের থোকা, কিন্তু এমনিতে ধরো যে মুড়ির মোয়া আছে না, মুড়ির মোয়া, ওরকম অনেক ছোট ছোট একটা দলা পিণ্ডের মতো হলো, এর নাম হলো মরুলা। এরপরে বলা হচ্ছে এটি ক্রমশ ফাঁপা ব্লাস্টুলায় পরিণত হলে ক্লিভেজের সমাপ্তি ঘটে, অর্থাৎ পরবর্তীতে ফিলোপিয়ান নালী, মানুষের ক্ষেত্রে যে জায়গায় আর কি জরায়ুর একটা নালী থাকে ফিলোপিয়ান নালী বলে, তো ওই নালীর মধ্যে যখন আসে তখন পানি সঞ্চয় করে, পানি সঞ্চয় করে এই কোষগুলা কি হয়, এরকম হলো, এরকম হচ্ছে ছড়িয়ে পড়ে, এরকম ছড়িয়ে পড়ে, অর্থাৎ নীরের জিনিসটা কি হলো, ফাঁপা একটা অবস্থা তৈরি করলো, তখন এটাকে বলা হয় ব্লাস্টুলা বা ব্লাস্টোসিস্ট।
বা ব্লাস্টোসিস্ট। ব্লাস্টোসিস্ট সিস্ট মানে তো জানো থলে। তাহলে অপরিণত কোষের ভিতরের মানে থলেযুক্ত অপরিণত কোষ, কোষের উৎস, থলেযুক্ত অপরিণত কোষের গুচ্ছ, থলেযুক্ত অপরিণত কোষের গুচ্ছ, যেটাকে সংক্ষেপে ব্লাস্টুলা বলা হয়। মানে এটা তো অপরিণত কোষেরই গুচ্ছ, কিন্তু ভিতরে একটা থলে তৈরি হয়েছে, এই যে ফাঁকা জায়গা ওটাকে সিস্ট বলা হচ্ছে, মানে থলে। সিস্ট মানে থলে বা গহ্বরও বলা যায়। এরপরে বলছে দেখো যে ডিমে কুসুমের পরিমাণের ভিত্তিতে ক্লেভেজ মানে বিভাজনটা সম্পূর্ণ হোলোপ্লাস্টিক কিংবা আংশিক মেরোপ্লাস্টিক হতে পারে। জিনিসটা কি খেয়াল করো, জিনিসটা হলো যে একটা নিষিক্ত ডিম্বাণুর মধ্যে কুসুম থাকে। এরকম ধরো কুসুম আছে আর মাঝে মনে করো যে নিউক্লিয়াস আছে, মাঝে নিউক্লিয়াস। এখন এবার কি হবে, বিভাজনটা যদি কুসুম সহ একবারে মাঝ বরাবর বিভাজন হয়, কুসুম সহ বিভাজন যদি হয়, বিভাজনটা কুসুমকে নিয়ে বিভাজনটা হয়, তাহলে এটাকে বলা হবে হোলোপ্লাস্টিক। তাহলে এর নাম হবে হোলোপ্লাস্টিক। হোলো মানে সম্পূর্ণ। তাহলে যে অপরিণত কোষগুলো আছে সেই অপরিণত কোষের বিভাজনটা হবে সম্পূর্ণ। কুসুম সহ নিউক্লিয়াসের বিভাজন যখন হচ্ছে, কুসুমকে নিয়েই বিভাজন হচ্ছে, কুসুমকে নিয়ে বিভাজন হচ্ছে। বুঝা গেল কি? তো যতবারই বিভাজন হবে ততবারই কুসুমকে নিয়ে 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 বিভাজন হচ্ছে। এরকম যদি হয় তাহলে হোলোপ্লাস্টিক। আর উল্টা যদি এরকম ঘটনা ঘটে যে এখানে ধরো নিউক্লিয়াস আছে আর এখানে মনে করো যে এই যে কুসুম আছে, এখন দেখা যায় বিভাজন হওয়ার সময় কি হচ্ছে যে কুসুম সহ বিভাজন হচ্ছে না, একটা প্রান্তের দিকে বিভাজন হচ্ছে। যতবারই বিভাজন হচ্ছে ওই একটা নির্দিষ্ট প্রান্তে বিভাজন হচ্ছে, গোটাটা মিলে বিভাজন হচ্ছে না, তাহলে একটা প্রান্তে বিভাজন হচ্ছে। এরকম বিভাজন হলে এর নাম হবে মেরোপ্লাস্টিক। এবার তোমরা একটু বলো এর মধ্যে কি কি বুঝনি? মেরোপ্লাস্টিকটা বলবো। মেরোপ্লাস্টিক, আচ্ছা মেরোপ্লাস্টিক হলো, দেখো যে এই ছবিটা যদি আমি উপরে দিই, আমি একটু উপরে দিই, দেখতে সমস্যা হয়েছে বোধহয়। তো মনে করো এতটুকু মনে করো যে কি আছে, কুসুম আছে। কুসুম মানে পুষ্টি সমৃদ্ধ এলাকা। কুসুমের বাংলা অর্থ পুষ্টি সমৃদ্ধ এলাকা। এখন এখানে আছে মনে করো প্রান্তের দিকে আছে নিউক্লিয়াস। এখন নিউক্লিয়াসের বিভাজন হওয়ার সময় কুসুমের বিভাজন হচ্ছে না, শুধু নিউক্লিয়াসের বিভাজন হচ্ছে। ঠিক আছে, শুধু নিউক্লিয়াসের বিভাজন হচ্ছে। তাহলে একটা প্রান্তের দিকে তো বিভাজন হচ্ছে, খালি প্রান্ত বরাবর বিভাজন হচ্ছে, যে প্রান্ত বরাবর বিভাজন হচ্ছে। তাহলে প্রান্ত, মেরো মানে প্রান্ত, তাহলে প্রান্ত বরাবর বিভাজন হচ্ছে বলে এর নাম কি মেরোপ্লাস্টিক। অর্থাৎ বুঝতে পারছো? বলো এইটুকের মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? দিয়া বলো তো, কারো কোনো কোশ্চেন আছে কিনা? প্রিয়াঙ্কা, পঞ্চমী পঞ্চগড় বলো। নাই? আছে? আরাফাত নাই? আচ্ছা, তাহলে এবার আমরা সামনে আগাই। আচ্ছা, এবার বলছে যে এগুলো জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে আসতে পারে যে ভেজিটাল পোল আর অ্যানিম্যাল পোল কি। তো মনে রাখবা, কুসুমে যেই প্রান্তে কুসুম থাকে তাকে বলা হয় ভেজিটাল পোল। পোল মানে প্রান্ত, ভেজিটাল মানে পুষ্টি। ভেজিটাল মানেও পুষ্টি, মানে কি পুষ্টি সমৃদ্ধ এরিয়া। আর অ্যানিমাল মনে রাখবা, যে প্রান্তে নিউক্লিয়াস থাকে তাকে অ্যানিমাল পোল বলা হয়। কেন? কারণ অ্যানিমাল থেকে তো প্রাণী হবে, তাই না? অ্যানিমাল থেকে প্রাণী হবে, তো তাই এর নাম অ্যানিমাল। তাই এর নাম কি অ্যানিমাল পোল। বুঝে গেল? এটুকু পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? বলো, কারো কোনো কোশ্চেন আছে কিনা? নাই? আঁকা একা ইয়ে করতে হবে, হ্যাঁ, নাহলে পরে মনে থাকবে না। খাতায় আঁকাতে হবে বা বইয়ে, মানে নাহলে তো পরে ভুলে দেওয়া। বইয়ের ছবিগুলো তো অত স্পষ্টভাবে বোঝা যায় না, হ্যাঁ। খাতায় বা বইয়ে একটু দেখে নিতে হবে যে এইটা অ্যানিমাল পোল কেন হলো, নিউক্লিয়াসের দিক, কুসুম থাকলে ভেজিটাল পোল, ভেজিটাল মানে পুষ্টি। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা চলে আসি যে এখানে দেখো যে ভ্রূণীয় কোষের
ভবিষ্যৎ পরিস্ফুটনের ভিত্তিতে ক্লিভেজ দুই ধরনের হয়। একটাকে বলা হচ্ছে অনির্ধারিত বা অনির্দিষ্ট ক্লিভেজ। জিনিসটা কি? জিনিসটা হলো যে কোনো একটা ভ্রূণ হয়েছে, যে ভ্রূণ হওয়ার পর ওইটাকে তুমি যদি বুঝতে না পারো এর কোনটা মাথা হবে কোনটা লেজ হবে, এরকম যদি বুঝতে না পারা যায় আর কি, প্রাথমিক অবস্থায় যখন ভ্রূণ হলো এটার কোনটা মাথা কোনটা লেজ এরকম যদি বুঝতে না পারা যায়, তাহলে ওটাই হলো অনির্ধারিত বা অনির্দিষ্ট ক্লিভেজ। ঠিক আছে? তাহলে এখানে সংজ্ঞা টঙ্গা লাগবে না, এখানে লাগবে হচ্ছে উদাহরণ। এটার উদাহরণটা অন্য বইয়ে আছে, এই বই নয়, একটু লিখে নাও। মানুষের ক্ষেত্রে এটা কিন্তু হয়ে থাকে, কর্ডাটা আর একানোডার মাথাতে যেটা হয়। অনির্ধারিত অনির্ধারিত ক্লিভেজ হচ্ছে, অনির্ধারিত বা নির্দিষ্ট ক্লিভেজ কি? কর্ডাটা আর একানোডার মাথা, কর্ডাটা আর একানোডার মাথা। কর্ডাটা, হ্যাঁ কর্ডাটা এরকম হয়, কর্ডাটা, আর একানোডার মাথা, একানোডার মাথা, একানোডার মাথা, কর্ডাটা আর একানোডার মাথা। হ্যাঁ, দেখছো সবার হয়েছে লেখাপড়া বলো। আচ্ছা, এবার দেখো নির্ধারিত বা নির্দিষ্ট ক্লিভেজ, নির্ধারিত বা নির্দিষ্ট ক্লিভেজ। আচ্ছা, হয়নি লেখা অনেকে, শেষ করো। আচ্ছা, এবার হলো নির্ধারিত বা নির্দিষ্ট ক্লিভেজ, অর্থাৎ যে ক্লিভেজের বিভাজনে ভ্রূণটা দেখেই বোঝা যায় যে এই অংশ মাথা হবে তো মাথাই হবে, এই অংশ লেজ হবে তো লেজই হবে, তাহলে এটা নির্ধারিত, ভাগ্য নির্ধারণ হয়ে গেছে যে এই অংশ মাথা তৈরি করবে, এই অংশ লেজ তৈরি করবে। এরকম হলে সেটা হলো নির্ধারিত বা নির্দিষ্ট ক্লিভেজ। এটার উদাহরণ হলো কৃমির জাইগোট, কৃমির জাইগোট, কৃমির জাইগোট। অন্য বইয়ে উদাহরণটা আছে, এটা এই বইয়ে নাই, এই জন্য একটু লিখে নাও। এবার দেখো, বিভাজন তলের উপরে ভিত্তি করে ক্লিভেজ নিচে বর্ণিত তিন ধরনের হয়। ক্লিভেজের যে বিভাজন হচ্ছে তিন ধরনের বিভাজন হয়, এগুলো উদাহরণগুলো এমসিকিউর জন্য লাগবে, উদাহরণগুলো। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, অরিও ক্লিভেজ, অরিও ক্লিভেজ মানে কি? যেই ক্লিভেজের বিভাজনটা লম্ব অক্ষ বরাবর হয়, হ্যাঁ, সেটা হলো অরিও। যেই ক্লিভেজের বিভাজন লম্ব অক্ষ বরাবর হবে তাকে বলা হবে অরিও। লম্ব মানে তো জানো যে ধরো বিভাজনটা এরকম লম্ব বরাবর হচ্ছে, এটার তুলনায় এটা লম্ব না, এটার তুলনায় এটা লম্ব, এরকম লম্ব বরাবর হচ্ছে, অর্থাৎ যেদিকে হোক লম্ব বরাবর হচ্ছে আর কি। এইটা হলো যে অরিও ক্লিভেজ, লম্ব অক্ষ বরাবর যদি বিভাজন ঘটে তাহলে সেটা হলো অরিও ক্লিভেজ। তাহলে এই অরিও ক্লিভেজ হচ্ছে উদাহরণ কি? আর্থগোডা, উদাহরণ হলো আর্থগোডা। এরপরে দেখো দ্বিপার্শ্বীয় ক্লিভেজ। দ্বিপার্শ্বীয় ক্লিভেজটা একটু বইয়ের ভাষা একটু বুঝে নাও, যে এই ধরনের ক্লিভেজে দ্বিতীয় বিভাজন পর্যন্ত অরিও ক্লিভেজ হয়। দুইবার বিভাজন হবে অরিও ক্লিভেজ। ধরো এটা একবার প্রথম বিভাজন হলো, তাহলে দ্বিতীয় বিভাজন হলো, এটা অরিও, লম্ব অক্ষ বরাবর হয়েছে, এই কেন্দ্রের সাপেক্ষে লম্ব বরাবর হয়েছে বিভাজন। কিন্তু এরপরে যে বিভাজন হবে সেটা কিন্তু লম্ব বরাবর হবে না। এই দেখো কি লিখছে, যে তৃতীয় বিভাজন হতে মধ্যরেখা বরাবর অনুপস্থভাবে হবে, মধ্যরেখা বরাবর অনুপস্থ। তাহলে এটার এই গোটা কোষের এটা মধ্যরেখা, গোটা কোষের এটা মিডিল, তাহলে এই একটা বিভাজন হলো, মনে করো এই একটা বিভাজন হলো, আবার এখানেও এখানে একটা বিভাজন হলো, এখানে একটা বিভাজন হলো। তাহলে এবার কিন্তু সম্পূর্ণটা একবারে লম্ব বরাবর গোটাটা হয়নি, কিন্তু মধ্যরেখা বরাবর মাঝ বরাবর বিভাজনটা হয়েছে। এই মধ্য, এই মধ্য, এই বরাবর এটা মধ্যরেখা, এটা মধ্যরেখা বরাবর হয়েছে। তখন দেখা যাচ্ছে দুই পাশে চারটা চারটা করে কোষ তৈরি হয়ে গেছে, এই পাশে চারটা কোষ, এই পাশেও চারটা কোষ। দেখো এখানে সেই কথাই বলা হচ্ছে যে দ্বিপার্শ্বীয় প্রতিসময়ে দেখো কি বলা হচ্ছে, যে এই ধরনের ক্লিভেজ দ্বিতীয় বিভাজন অরিও। আচ্ছা, তৃতীয় বিভাজন হতে মধ্যরেখা বরাবর অনুপস্থভাবে ক্লিভেজ সম্পূর্ণ হয়। এর ফলে চারটি করে দুই সারি কোষ সৃষ্টি হয়, তাই হচ্ছে না? চারটি করে দুই সারি না, 1 2 3 4, 1 2 3 4, চারটি করে দুই সারি হলো না? এদিকে চারটে, এদিকে দুই সারি, তো চারটি করে হলো, এটা হলো, বুঝা গেল? আচ্ছা, এরপরে দেখো সর্পিল ক্লিভেজ। সর্পিল ক্লিভেজ মনে রাখবা, সর্পিল ক্লিভেজ হলো আগের মতোই, যে দ্বিতীয় বিভাজন পর্যন্ত
দ্বিতীয় বিভাজন পর্যন্ত, মানে লম্ব অক্ষ বরাবর দ্বিতীয় বিভাজন পর্যন্ত হলো। এরপরে যে বিভাজন ঘটবে সেই বিভাজনে কিন্তু কোষগুলো একটু ছোট ছোট হবে, এবং এই কোষের বিভাজনের সময় নতুন যে কোষটা ছোট কোষ হয় সেই কোষটা কিন্তু এর উপরে থাকবে না, দুই কোষের মাঝে চলে যাবে। আবার এ যখন বিভাজন হবে, আমি কলম দিয়ে দেখাচ্ছি, এ যখন বিভাজিত হবে এর উপরে বসবে না, না বসে কি করবে, দুই কোষের মাঝে এখানে সরে যাবে, মানে খালি একটু সরতে থাকবে। আবার এই বিভাজন যখন হবে এর উপরে না হয়ে এর ভিতরে ঢুকে যাবে, এইভাবে হবে। তো কলম দিয়ে আমি দেখালে বুঝতে পারবা। হ্যাঁ, যে মনে করো 4টা কোষ হয়েছে, বা বল দিয়ে বোঝানো যেত, এই যে 4টা কোষ হয়েছে, প্রথমে এরকম 4টা কোষ হয়েছে, 4টা কোষ দেখতে পাচ্ছ। আচ্ছা, এখন 4টা কোষই বিভাজন ঘটাবে। হ্যাঁ, 4টা কোষই বিভাজন ঘটাবে, 4টা কোষ বিভাজন ঘটাচ্ছে বল পেন দিয়ে। এবার ছোট কোষ হবে তো, তাই বল পেন। এখন মনে করো এই কোষটা বিভাজিত হবে, তো বিভাজিত হয়ে এর উপরে থাকবে না, সে কি করবে, তো ছোট, তাই এই দুই কোষের মাঝে সরে যাবে, এইখানে যায় বসবে। বুঝুনি? না বুঝলে বলো। বুঝতে পেরেছো কি? তাহলে এই যে এই কোষটা বিভাজিত হয়ে এর উপরে বসবে না, বলবে আমি ছোট মানুষ, মানুষ তো না, আমি ছোট কোষ, তো আমি হচ্ছে এই বাইরের দিকে থাকবো না, আমি বরঞ্চ দুই বড় ভাইয়ের মাঝে থাকি। তো ও করবে কি, বিভাজিত হয়ে এর মধ্যে ঢুকে থেকে যাবে। আবার এ যখন বিভাজিত হবে কালোটা, এও তখন এর উপরে থাকবে না, এ তখন আবার ডান দিকে সরে এদিকে সরে যাবে। তাহলে এই যে সরবিল কেন সাপের মতো পেঁচাচ্ছে, সাপের মতো পেঁচাচ্ছে, এই জন্য এর নাম হলো সরবিল ক্লিভেজ। বুঝতে পারলা কিনা বলো আমাকে? বুঝতে পারলাম? সবগুলো একই দিকে ঘুরে নাকি? হ্যাঁ, একই দিকেই ঘুরে। ডান পাশে? হ্যাঁ, ডান পাশে ঘুরে। তো স্থান বিনিময় ঘটে বলা হচ্ছে এখানে, কিন্তু হ্যাঁ, স্থান বিনিময় ঘটছে। তো স্থান একটু সরে যাচ্ছে, এটা বোঝাচ্ছে। তাহলে এটা হলো অ্যানেলিডা আর মলাস্কা। এবার দেখো ভ্রূণীয় বিকাশ নিয়ে উদাহরণগুলো লাগবে, অবশ্য পরীক্ষায় হলো তোমার সংজ্ঞা লাগবে না, খালি উদাহরণ লাগবে। এবার দেখো প্রোটোস্টোমিয়া, মনে রাখবা প্রোটোস্টোমিয়া মানে প্রোটো মানে প্রথম, স্টোমা মানে মুখ, যাদের ভ্রূণীয় অবস্থায় মুখ প্রথমে হয়, ভ্রূণীয় অবস্থায় যাদের মুখ প্রথমে হয়, পায়ও পরে হয়। মানুষের ক্ষেত্রে কিন্তু উল্টা, মানুষের ক্ষেত্রে যে মুখ কিন্তু পরে হয়, পায়ও আগে হয় মানুষের ক্ষেত্রে। হ্যাঁ, মানে আগে খাওয়ার জায়গা আল্লাহ সৃষ্টি করে না, আগে হাগার জায়গা সৃষ্টি করে, তারপরে খাওয়ার জায়গা সৃষ্টি করে। মানে আগে পেট খালি কর, তারপরে খা। মানে কে পেট খালি না করে, বাস্তবিক তাই। কারো যদি মনে করো যে 5-6 দিন হাগু বন্ধ হয়ে যায়, ওর খাইতে ইচ্ছা করবে আর, তাহলে ওটাই কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। আমার একটা স্টুডেন্ট গল্প করছিল তো, যে ওর নাকি 6 দিন হাগু বন্ধ হয়েছে, বুঝছো? মানে কিভাবে হাগু বন্ধ হয়েছিল, আব্বা আমাদের সাথে কক্সবাজারে বেড়াতে গেছিল, তো ওখানকার পানি পরিষ্কার, তো ও করছে কি, ও হলো পানি খায়নি, পানি না খায় খালি মনে করো ওই ডাবের পানি খেতো আর ড্রিঙ্কস খেতো। ভাত খাওয়ার পরে ডাবের পানি আর ড্রিঙ্কস ছাড়া আর কিছু খেতো না। হ্যাঁ, খিদে লাগতো যখনই, না পানি তৃষ্ণা যখনই লাগতো, ঢকঢক করে ড্রিঙ্কস খায়নি, আর মনে করো ডাবের। এইটার জন্য পানি তো যায়নি, এটার জন্য তোমার হচ্ছে যে হাগু মানে শক্ত হয়ে, বলে এত শক্ত হয়েছিল যে ওই বাথরুমে যায় মনে হচ্ছে যে ইট বের হচ্ছে, এত শক্ত। তো হয় না। তো তারপরে তোমার হচ্ছে যে ও আর বলেও নি, বেড়াতে গেছে তো বলেও নি। পরে শেষে ওখানে পরে 3 দিন হাগু হয়নি, তখনই মনে করো পেট ব্যথা, গ্যাসটা সেটা, তখন ওখানে ওষুধ খেতে কাজ হয়নি। তারপরে পরে রাজশাহীতে এসে ওই ডুজ দিতে হয় আর, ওই হাগুর ওই দিক দিয়ে একটা সাবান ফেনার মতো একটা জিনিস, গরম জিনিস, ওটা ঢুকাই দিলে ওই তখন ওই হাগুগুলো শক্ত না, ওটা তখন হলো এই শরবত হয়ে যায়। তখন মনে করো এই খাই। হ্যাঁ, তো তার মানে হাগুটা একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু। হ্যাঁ, তো ওই জন্য মানুষের ক্ষেত্রে আগে হাগুর জায়গা তৈরি হয়, তারপরে মুখ তৈরি হয়। বুঝতে পারছো? এটা মনে রাখবে। হ্যাঁ, তাহলে এখন কিছু প্রাণীদের আগে মুখ হয়, যেমন এই যে অ্যানিডিয়াদের, আর্থ্রোপোডাদের। হ্যাঁ, যে পোটো মানে কি, প্রথমে। হ্যাঁ, স্টোমা মানে কি, মুখ। আর ডিউটা মানে পরে, স্টোমা মানে মুখ, পরে মুখ হওয়া। স্টোমা মানে মুক্ত, ডিউটা মানে পরে, তাহলে পরে মুখ।
পরে যখন মুখ হচ্ছে তার মানে পায়ুতে আগে হবে, পরে মুখ হচ্ছে মানে পায়ু আগে হবে। এই বুঝতে পেরেছো? আচ্ছা, এবার দেখো, এবার হচ্ছে যে ভ্রূণ স্তর সম্পর্কে, ভ্রূণ স্তর সম্পর্কে বলা হচ্ছে যে ভ্রূণ স্তরে এখানে তোমার হচ্ছে যে মরুলা তো আছে, ব্লাস্টুলা আছে, গ্যাস্ট্রুলা কথাটা কি একটু খেয়াল করো। গ্যাস্ট্রুলা বলতে বোঝায় আসলে যে যখন একটা জাইগোট বিভাজিত হয়ে হয়ে ভ্রূণ তৈরি করে, ভ্রূণ আর গ্যাস্ট্রুলা একই কথা, আর গ্যাস্ট্রুলা, ভ্রূণ আর গ্যাস্ট্রুলা, অর্থাৎ নিম্ন শ্রেণীর জীব যেমন নিডারিয়া, তাদের কিন্তু দুইটা কোষের স্তর তৈরি হয়। তাহলে এটা হলো দ্বিস্তরী ভ্রূণ, এটাকে বলা হবে দ্বিস্তরী ভ্রূণ। এর উপরে আরেকটা কোষের স্তর তৈরি হবে, এটাকে বলা হবে দ্বিস্তরী ভ্রূণ। এটা হলো দ্বিস্তরী ভ্রূণ, আর আমাদের হলো ত্রিস্তরী ভ্রূণ। তবে দ্বিস্তরী ভ্রূণে একটা সিস্টেম হলো যে দুইটা ভ্রূণীয় স্তরের মাঝে কিন্তু একটা হলো স্তর থাকে, এটাকে বলা হয় মেসোগ্লিয়া, এটাকে বলা হয় মেসোগ্লিয়া, এটাকে বলা হয় কি মেসোগ্লিয়া। মনে রাখবা, মেসো মানে মাঝে, গ্লিয়া মানে আঠা। মেসো মানে কি মাঝে, মেসো মানে মাঝে, গ্লিয়া মানে কি আঠা, মাঝে আঠা থাকা, আঠার মতো উপাদান দিয়ে দুটা স্তরকে ধরে রাখছে। হ্যাঁ, যেমন ধরো দুইটার মাঝে কি আছে, সিমেন্ট আছে না, এটা কি আঠার মতো করে লেগে আছে না, আঠার মতো লেগে আছে, বুঝতে পেরেছো? এটা তাহলে দ্বিস্তরী ভ্রূণ, তাহলে বুঝতে পারলা দ্বিস্তরী ভ্রূণ কি, উদাহরণটা মনে রাখতে হবে, নিডারিয়া, এটা মনে রাখবা। এবার ত্রিস্তরী ভ্রূণ, ত্রিস্তরী ভ্রূণের ক্ষেত্রে কিন্তু তিনটা কোষের স্তর, সেক্ষেত্রে কিন্তু কোনো আঠা মাঠা কিছু লাগে না আর কি। হ্যাঁ, সরাসরি তিনটা কোষের স্তর, ধরো এই একটা স্তর, এই একটা স্তর, এই একটা স্তর, এটা কোষ দিয়ে গঠিত স্তর কিন্তু সবাই। হ্যাঁ, তাহলে তিনটা কোষের স্তর যদি হয় তাহলে ত্রিস্তরী ভ্রূণ। এটা উচ্চ শ্রেণীর প্রাণী, যেমন মানুষের এটা হলো ত্রিস্তরী ভ্রূণ হয়। তাহলে এর উদাহরণ দিয়েছি কিছু, প্লাটিহেলমিনথেস থেকে কর্ডাটা পর্যন্ত সবাই ত্রিস্তরী ভ্রূণ। মানুষের বৈজ্ঞানিক নাম তো তোমরা জানোই, মানুষের বৈজ্ঞানিক নাম তো হোমোসেপিয়েন্স। মনে আছে তোমাদের হোমোসেপিয়েন্সের বাংলা অর্থ কি? হোমোসেপিয়েন্সের বাংলা অর্থ কি বলো তো? না না, মানুষ, মানুষ তো ম্যান, ম্যান মানে মানুষ। তাহলে হোমোসেপিয়েন্সের বাংলা কি? দিয়া বলো, পারবা? কেউ পারবা? বলো। এই দেখো, দেখছো প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা কিন্তু আজকে ভালো ফর্মে আছে। আজকে যদি মেডিকেল অ্যাডমিশন পরীক্ষা থাকতো তাহলে ডিএমসি নিশ্চিত, কিন্তু আজকে না, এখন আপাতত নিশ্চিত বলা যাচ্ছে না, যখন হবে ও একা মনে রাখছে, আর কারো মনে নেই। আচ্ছা, ওকে বললা, তোমাকে বললাম না, এটা কোনো কথা? ও আচ্ছা আচ্ছা, তাহলে সব পেছে বললাম। আচ্ছা, তাহলে এবার দেখো যে পার্থক্যটা সৃজনশীল হিসেবে কখনো কখনো ক্ষয়ের জন্য আসে, তো এই পার্থক্যটা করতে হবে। তো পার্থক্যের মধ্যে না বোঝার মতো যে বিষয়গুলো আছে সেটা একটু দেখে নিতে পারো। সেটা হলো নেমাটোসিস্ট আর পলিপ ও মেডুসা, এটা ছাড়া বাকি সবই বুঝবা। নেমাটোসিস্ট নামকরণটা হয়েছে, যদিও এটা আমরা 9টা পর্ব করবো। নেমাটোসিস্ট হচ্ছে, দেখো নেমাটোসিস্ট, 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 এই যে নেমা, নেমা মানে সুতা, নেমা মানে সুতা, সিস্ট মানে কি থলে, সিস্ট মানে থলে, তাহলে কি সুতাযুক্ত থলে। সুতাযুক্ত থলে কোনটা? নিডারিয়া পর্বতের থাকে সুতাযুক্ত থলে, এরকম। এরকম একটা, এরকম ওদের কোষ, এরকম ওদের কোষ দেখতে এরকম। এটা আমরা পরে বিস্তারিত জানবো। এরকম কোষ ওদের, হ্যাঁ, কিন্তু এই জায়গাটাতে সুতা থাকে, এই জায়গাতে সুতা থাকে, এরকম সুতা থাকে। তো এই সুতাটাকে বলা হয় নেমাটোসিস্ট। নেমাটোসিস্ট, নেমাটোসিস্ট মানে সুতাযুক্ত থলে। এটা একটা কোষ, কিন্তু নিডারিয়া পর্বের প্রাণীদের আছে, এটা একটা কোষ, কিন্তু এই কোষটা হচ্ছে সুতাযুক্ত থলে যুক্ত কোষ। এই যে সুতা আছে, এটা থলে, তাহলে সুতাযুক্ত, সুতাযুক্ত, এই যে নেমা মানে সুতা, সিস্ট মানে থলে, সুতাযুক্ত
থলেযুক্ত কোষ, অর্থাৎ নেমাটোসিস মানে সুতাযুক্ত থলে, নেমাটোসিস মানে সুতাযুক্ত থলে, এটা হলো নেমাটোসিস। তো সেটা উপস্থিত এদের নাই। পলিপ ও মেডুসা দশা অর্থাৎ হলো যে নিডারিয়া পর্ব যারা হয় তাদের হলো প্রাথমিক অবস্থার যে নিডারিয়া মানে শিশু নিডারিয়া, সেটা হয় হচ্ছে যে পলিপ। পলিপ মানে যখন হলো নিজেরা সাঁতার টাতার কাটতে পারে না, নিশ্চল দশা। হ্যাঁ, আর মেডুসা মানে পূর্ণাঙ্গ দশা, যখন তারা সাঁতার কাটতে পারে। এইগুলো বিষয়, তাছাড়া বাকিগুলো তো বুঝতে পারবা। এবার প্রতিসাম্য। প্রতিসাম্য কথাটা দেখো, প্রতি মানে কি? মুখোমুখি, সাম্য মানে সমান। প্রতিসাম্য কথাটাকে ভাঙলে কি হয়? প্রতিসাম্য, প্রতি মানে মুখোমুখি, প্রতি মানে মুখোমুখি, প্রতি মানে কি? মুখোমুখি। সাম্য মানে সমান, সাম্য মানে সমান, মানে কি? মুখোমুখি সমান হবে, মুখোমুখি সমান হবে, এটা হলো প্রতিসাম্য। তো এখন ধরো কোনো একটা গোল জিনিসকে আমি যদি ভাগ করি, তাহলে এটা মুখোমুখি সমান হলো, এটাই হলো প্রতিসাম্য। ইংরেজিতে এটাকে বলা হয় সিমেট্রি। কেন বলা হয়? দেখো, সিমেট্রি কথাটা আসছে সিন থেকে, সিন মানে একই সাথে, সিন মানে একসাথে বা একই সাথে, সিন মানে একসাথে, আর মেট্রি মানে পরিমাপ, মেট্রি মানে পরিমাপ, একসাথে পরিমাপ করা হয়, এরকম কিছু, এটাকে বলা হয় সিমেট্রি। প্রতিসাম্য কাকে বলে? এটা কুমিল্লা বোর্ড 17 সালে এবং যশোর বোর্ড 23 সালে সৃজনশীল হিসেবে আসছিল। আর কুমিল্লা বোর্ডে 17 সালে আসছিল শুধু প্রতিসাম্য কাকে বলে, শুধু প্রতিসাম্য কাকে বলে। কিন্তু দেখো এটা সৃজনশীল হিসেবে আসছে, যদিও এটা কম আসে, একবার আসছে, তাহলে এটা এমসিকিউর জন্য মূলত বেশি আসে, তবে সৃজনশীলের জন্য আমাদের আর কি পড়তে হবে। কুমিল্লা বোর্ড 17 প্রতিসাম্য, কুমিল্লা বোর্ড 17 আর যশোর বোর্ড 23, যশোর বোর্ড 23। হ্যাঁ, প্রতিসাম্য কাকে বলে এটা আসছে সমান সমানভাবে ভাগ করা, তাই না? এই সংজ্ঞা অনুযায়ী এটা আমরা বুঝলাম। এখন দেখো যে এটা হলো যখন সৃজনশীল হিসেবে আসবে, তখন কিন্তু তোমাকে হচ্ছে ওই যে অঙ্গ পর্যন্ত, অপ্রতিসাম্য পর্যন্ত লিখতে হবে, তবে এত বড় করে লিখবে না, খালি সংজ্ঞা লিখবা। যেমন ধরো গোলীয় প্রতিসাম্য কাকে বলে, একটা উদাহরণ। তারপরে অরীয় প্রতিসাম্য কাকে বলে, একটা উদাহরণ। এইভাবে দ্বিঅরীয় কাকে বলে, উদাহরণ। দ্বিপার্শ্বীয় কাকে বলে, উদাহরণ, একটা করে। অপ্রতিসাম্য একটা করে উদাহরণ, এই, এর থেকে বেশি না। আচ্ছা, তাহলে এখন দেখো যে আমরা কিন্তু প্রায় শেষের দিকে 10 পৃষ্ঠা পর্যন্ত পড়বো। হ্যাঁ, টার্গেট নিয়েছি আমরা। হ্যাঁ, তাহলে 5 সপ্তাহে শেষ হবে, তাও 5 সপ্তাহ লাগবে। আচ্ছা, তাহলে এখন দেখো যে গোলীয় প্রতিসাম্য, তাহলে একটি গোলককে, আর এটা তো মনে করো 1 সপ্তাহ পর পর হবে আপাতত, তাই না? তোমরা হচ্ছে 1 সপ্তাহ পর পর অধ্যায় শেষ হলে পরীক্ষা হবে, তো 1 সপ্তাহ পর পর কিন্তু আমি মুখে পড়া ধরবো। হ্যাঁ, সবাইকে মুখে পড়া ধরবো, পড়ে আসবা, সকালে পড়ে তারপরে আসবা, সবাইকে মুখে পড়া ধরবো। হ্যাঁ, নাহলে তো পড়াই হবে না, তাই না? এই। আচ্ছা দেখো, গোলীয় প্রতিসাম্য একটি গোলককে যেভাবে কেন্দ্রের মধ্য দিয়ে অতিক্রান্ত যে কোনো তল বরাবর সমান সদৃশ সমান অংশে ভাগ করা যায়, তেমনি ভাবে কোনো জীবদেহকে যদি ভাগ করা যায় তাকেই গোলীয় প্রতিসাম্য বলে। ধরো আমি যদি একটা পিজ্জার কথা বলি, মধ্যরেখীয় তল থেকে, পিজ্জার মধ্যরেখীয় তল থেকে সমানভাবে যে কোনো দিকে সমানভাবে ভাগ করা যায় না, এটা হলো গোলীয় প্রতিসাম্যের ব্যাপার। তাহলে যে কোনো একটা উদাহরণ, তবে এখানে অনেকগুলো উদাহরণ এমসিকিউ হিসেবে আসে, সৃজনশীল হিসেবে একটা উদাহরণ দিলেই হবে। তো এখানে যে উদাহরণগুলো আছে এটা মনে রাখার জন্য একটা ছন্দ, সেটা হলো যে হেলির ভালভো রেডিও আছে। হেলি নামে কোনো একজন ব্যক্তি ভালভো রেডিও আছে, হেলির ভালভো রেডিও আছে। তাহলে দেখো হেলিতে কি হয়, দেখো হেলিতে হয় হলো হেলিও জোয়ার, হেলিতে হয় হেলিও জোয়ার। তারপরে দেখো ভালভো, এই যে ভালভো, আর রেডিও হলো এই যে রেডিও লোরিয়া, তাহলে সবগুলাই কিন্তু হয়ে গেল। হ্যাঁ, এটাতে আমরা এটা মনে রাখতে পারি। এবার দেখো অরীয় প্রতিসাম্য, অরীয় প্রতিসাম্য এটা আসছিল বোর্ড পরীক্ষা, ঢাকা বোর্ড 19 সাল, সিলেট বোর্ড 19 সাল, ক্ষয়ের জন্য আসছিল যে অরীয় প্রতিসাম্য কাকে বলে, অরীয় প্রতিসাম্য কাকে বলে, ক্ষয়ের জন্য আসছিল। এটা হচ্ছে যে খালি কাকে বলে,
তাহলে অরীয় প্রতিসমের ক্ষেত্রে মনে রাখবা যে একটা ধরো যেমন নিডারিয়া পর্ব হাইডা, ধরো এই কলমটা, হ্যাঁ, অরীয় প্রতিসম কখন? এই কলমটাকে আমি মানে লম্ব অক্ষ বরাবর যদি সমান ভাগে ভাগ করতে পারি তাহলে এটা অরীয় প্রতিসম। লম্ব অক্ষ বরাবর অসংখ্যবার সমানভাবে ভাগ করতে পারি, যেমন পিজ্জাকে অসংখ্যভাবে ভাগ করা যায় না, সেরকম আর কি। তাহলে এইটাকেই বলা হবে লম্ব অক্ষ বরাবর যদি আমি অনেকবার সমানভাবে ভাগ করতে পারি তাহলে হলো অরীয় প্রতিসম। তুমি যেটা বুঝেছো সেটাই সংজ্ঞা হিসেবে লিখবা, তাহলে কিন্তু ফুল মার্ক। এবার দ্বি-অরীয় প্রতিসম। দ্বি-অরীয় প্রতিসম মানে কি? লম্ব অক্ষ বরাবর দুইবার তুমি শুধু সমানভাবে ভাগ করতে পারবা, এর বেশি পারবা না, দুইবার। যেমন ধরো যে ধরো এটা একটা প্রাণী, এখন মনে করো এই প্রাণীর এদিকে একটা ফ্লাজেলার মতো গঠন আছে, এদিকে একটা ফ্লাজেলার মতো গঠন আছে। এখন তুমি এই বরাবর একবার সমানভাবে ভাগ করতে পারবা, আবার এই বরাবর ভাগ করলে ফ্লাজেলার অর্ধেক এই পাশে যাবে, ফ্লাজেলার অর্ধেক ওই পাশে যাবে। এই দুইবার তুমি লম্ব অক্ষ বরাবর ভাগ করতে পারবা, তার বেশি তুমি পারবা না। তাহলে এটা দ্বি-অরীয় প্রতিসম, দুইবার খালি সমানভাবে ভাগ করা যায়। তাহলে উদাহরণগুলো করতে হবে। দ্বিপার্শ্বীয় প্রতিসম। দ্বিপার্শ্বীয় প্রতিসম মানে কি? এটাকে একপার্শ্বীয় প্রতিসম বলা হয়। কি বলতে গেছে নাকি? দ্বিপার্শ্বীয় প্রতিসম মানে কি? লম্ব অক্ষ বরাবর একবার সমানভাবে ভাগ করা যাবে, লম্ব অক্ষ বরাবর একবার সমানভাগে ভাগ করা যাবে। যেমন মানুষ, আচ্ছা মানুষকে দেখো তো একবারের বেশি কিন্তু দুইবার লম্ব অক্ষ বরাবর ভাগ করতে পারবা, তাই না? মানে সমানভাবে ভাগ করতে পারবা। এই বরাবর যদি মানুষকে ভাগ করো তাহলে দেখো তো যে এই পাশে একটা চোখ, এই পাশে একটা চোখ, নাকের ফোঁটা এই পাশে একটা, এই পাশে, তাই না? তারপরে মনে করো যে মুখের ক্ষেত্রেও এদিক 16টা দাঁত, এদিক 16টা দাঁত, তাই না? এইভাবে করে করে হচ্ছে না? যে কোনো অঙ্গ যদি একটা থাকে তাহলে অর্ধেক 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 তো ভাগ হবে, হবে না? কিন্তু তারপরে কি আর ভাগ করতে পারবা? তুমি যদি এই বরাবর ভাগ করো তাহলে একদিকে মাথা যাবে, একদিকে লেজ যাবে। হ্যাঁ, লেজ তো নাই, মানে পা যাবে, তাহলে হবে, তাই কি না? তো এটাই হলো এক দ্বিপার্শ্বীয় প্রতিসম বা এক প্রতিসম। অপ্রতিসম মানে কি? যাকে হলো তুমি সমানভাবে ভাগ করতে কখনোই পারবা না, যাকে কোনোভাবেই এমন এলোপাথারি দেখতে, যেমন ছবিতে দেখো আছে, এদেরকে সমানভাবে ভাগ করা যায় না। ভাগ করতে গেলে এলোমেলো হয়ে যায়, সঠিকভাবে ভাগ করা যাবে না। এটাই হলো যে অপ্রতিসম। আচ্ছা, তারপরে দেখো এবার হচ্ছে খণ্ডন। হ্যাঁ বলো, সবগুলো উদাহরণ লাগবে, তবে হচ্ছে এগুলো একটা দুটো উদাহরণ, তাই ছন্দ বানায়নি। হ্যাঁ, আর এখানে একটু ছন্দ লাগবে। উচ্চারণের সমস্যা আছে? আচ্ছা, কোনটার বলবো বলো, কোথা থেকে? সবই বলে দেবো। আচ্ছা, তাহলে দেখো দ্বি-অরীয় প্রতিসম টেনোফোরা হবে। হ্যাঁ, দ্বি-অরীয় হলো টেনোফোরা। ও এখানে তো লেখা আছে, ও এটা লেখা নাই। তারপরে সেলো প্লেনা, সেলো প্লেনা, সেলো প্লেনা। প্রজাপতি, হ্যাঁ, পাইরিস ব্রাসিসি। তারপরে দেখো, হ্যাঁ হ্যাঁ, তারপরে দেখো আরেকটা আছে ব্যাঙের ক্ষেত্রে। ব্যাঙের যে বুফো মেলানোস্টিকটাস ছিল অবশ্য, এখন আবার চেঞ্জ হয়েছে এটা। হ্যাঁ, এটা হলো মিনারভারিয়া অ্যাসমাটি। তোমরা বুফো মেলানোস্টিকটাস দিতে পারো। হ্যাঁ, তারপরে হলো স্পঞ্জ হলো সিলেটা। এখানে আমার বই আছে তো, তোমার বই আগের এডিশন মনে হয়। নতুন? তুমি কি বললা? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। পিলা গ্লোবোসা, শামুক হলো পিলা গ্লোবোসা। এবার দেখো খণ্ডন কাকে বলে। খণ্ডন হচ্ছে প্রাণীদেহে অ্যাক্টোডার্ম ও মেসোডার্ম উদ্ভূত সদৃশ একাধিক খণ্ডের রৈখিক বা অনুদৈর্ঘিক। যেমন কেঁচো, দৈর্ঘ্য বরাবর একাধিক খণ্ডক না, কেঁচোতে একই রকম খণ্ড দৈর্ঘ্য বরাবর, কেঁচোতে দেখেছো তো, ওইটাই হলো খণ্ডন। এখন এই খণ্ডনটা হতে পারে দুই রকমের। একটা হলো সমখণ্ডন, যেমন কেঁচোতে সমখণ্ডন, কিন্তু অসমখণ্ডন কিন্তু আর্থ্রোপোডা, যে তেলাপোকা, ঘাস ফড়িং আছে না, বা মানুষের ক্ষেত্রেও সমান খণ্ডন নাই, অসমখণ্ডন। তাহলে এই যে অসমখণ্ডন, যেমন ধরো আর্থ্রোপোডার ক্ষেত্রে অসমখণ্ডন, যেন আর্থ্রোপোডার ক্ষেত্রে মাথার অংশটা ধরো এইটুকু যদি হয়, এবার বক্ষ অঞ্চলটা অনেক বড়, তারপরে উদর অঞ্চল আরো বড়, তাহলে দেখা যাচ্ছে এটা কিন্তু সমান খণ্ডক না, এটা হলো ছোট, এটা তারপরে একটু বড়, এটা আরো বড়। তাহলে এই যে অসমখণ্ডন, খণ্ডনটা সমান না কেঁচোর মতো, এটাই হলো অসমখণ্ডন। উদাহরণগুলো লাগবে যে আর্থ্রোপোডা আর কর্ডাটার ক্ষেত্রে। তাহলে অসমখণ্ডন এই কারণে কোনোটাই সঠিকভাবে একই রকম হয় না,
মানুষের ক্ষেত্রেও অভ্যন্তরীণ খণ্ডায়ন আছে কিন্তু, হ্যাঁ, যে এই যে আমরা যে মেরুদণ্ডের খণ্ডায়ন দেখি এটা হচ্ছে অসমান, এদিকে যে খণ্ডকগুলো ভিন্ন রকম, মানে এটা বড় এদিকে ছোট, তারপরে একরকম না, এটা যেমন দেখতে এইখানে কিন্তু দেখতে ভিন্ন রকম। তাহলে এই যে অসমান, সঠিকভাবে না, কেঁচোর মতো না আর কি, এটাই হলো অসম খণ্ডায়ন। অঞ্চলায়ন কাকে বলে? এই যে আলাদা আলাদা যে খণ্ডক, এই খণ্ডকের মধ্যে আবার ছোট ছোট কিন্তু অসংখ্য খণ্ডক আছে, এর মধ্যে আবার আছে। তো ছোট ছোট খণ্ডক নিয়ে একটা খণ্ডক হয়েছে, এটাকে বলা হয় ট্যাগমাটা। ট্যাগমা এক বচনে ট্যাগমা আর বহু বচনে ট্যাগমাটা। তাহলে ছোট ছোট খণ্ডক নিয়ে একটা খণ্ডক হয়েছে, এটা একটা ট্যাগমা। এখানেও আবার ছোট ছোট খণ্ডক আছে নিয়ে একটা খণ্ডক হয়েছে, এটা একটা ট্যাগমা। আবার এখানেও কিন্তু 11টা খণ্ডক আছে, এখানে কিন্তু 11টা খণ্ডক আছে, এটা নিয়ে ছোট ছোট খণ্ডক 11টা আছে, এটা নিয়ে একটা সম্পূর্ণ খণ্ডক হয়েছে। এরকম খণ্ডকে বলা হয় ট্যাগমা। আর এই যে আলাদা আলাদা ছোট ছোট খণ্ডগুলোতে আলাদা আলাদা জায়গা তৈরি করছে, এটাকে বলা হয় অঞ্চলায়ন। এটাকে বলা হয় অঞ্চলায়ন। লাস্ট পৃষ্ঠায় দেখো, এইটুকু আজকে 10 পৃষ্ঠা পর্যন্ত শেষ হবে। যে উপাঙ্গ কাকে বলে, যদিও কখনো আসেনি কিন্তু হলো এটা পড়ে রাখা ভালো। উপাঙ্গ বলতে বোঝাচ্ছে যে প্রাণীদেহের সাথে সংযুক্ত যেসব বাহ্যিক ও নরমক্ষম অঙ্গ প্রাণীর খাদ্য গ্রহণ, যেমন যেমন তোমরা জানো যে আর্থ্রোপোডা পর্বের ঘাসফড়িং বা মৌমাছি, হ্যাঁ, এদের মূল দেহর বাইরের দিকে কিছু উপাঙ্গ থাকে, যে তোমার অ্যান্টেনা না, মানে কিছু ম্যাগজিলা ট্যাগজিলা থাকে আর কি, খণ্ডকযুক্ত, এইগুলো নড়াচড়া করে খাবার টাবার ধরে আর কি। তো সম্পূর্ণ যেমন উপাঙ্গ কিন্তু আমাদের 2 হাত 2 পাও কিন্তু উপাঙ্গ, মানে মূল দেহের বাইরে যা থাকবে তাই হলো উপাঙ্গ। মূল দেহের বাইরে যা থাকবে এইগুলো সবই উপাঙ্গ। এটা কে যেন বারবার খালি মানে এটা হচ্ছে যে, মানে এটা তারা বোঝাচ্ছে ও লজ্জা পাইছে, লজ্জা পায় বোঝাচ্ছে, তাই না? লজ্জা পাইছে বোঝাচ্ছে। তাহলে উপাঙ্গ কাকে বলে এটুকু পর্যন্ত। এই পৃষ্ঠাতে আর কোনো কিছুই পড়তে হবে না। আগামী সপ্তাহে আমরা সুযোগ করতে বলবো। হ্যাঁ বলো। ও, বাড়িয়ে হয়ে যাবে।